লক্ষ্মীপুরের এমপি কাজী পাপুল কুয়েতে গ্রেফতার, মানব পাচার ও মানি লন্ডারিং এর অভিযোগ। লাল, হলুদ ও সবুজ জোন করে লকডাউনের প্রস্তুতি, শুরুতে বিভ্রান্তি, কোনো নির্দেশনা পায়নি জেলা প্রশাসনে। করোনায় দেশে মোট মৃত্যুর অর্ধেকের বেশি, শেষ 15 দিনে আগামী 3 সপ্তাহে আরো বৃদ্ধির আশঙ্কা। করোনার ধাক্কায় আসছে বড় ছন্দপতনের বাজেট, বাস্তবায়নই থাকবে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। করোনায় বড় বিপর্যয়, আবাসন খাতে 458, উপখাতে ধস, বাজেটে অপদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার তাগিদ। এবং যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে 10,000 মানুষের বর্ণবাদ বিরোধী সমাবেশ, প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে কড়া নিরাপত্তা। সীমিত আকারে শুরু হচ্ছে চলচ্চিত্রের শুটিং, সকলকেই করতে হবে করোনা টেস্ট, আক্রান্ত হলে দায় নিতে হবে পরিচালককে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকলের সংবাদে, সাথে আছি আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম ওরফে কাজী পাপুল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে গ্রেফতার হয়েছেন। কুয়েতের স্থানীয় সময় শনিবার রাতে দেশটির অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মানব পাচার ও মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়েছে। শনিবার রাত 9:30টার দিকে কুয়েতের মাশরিফ আবাসিক এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত SM আবুল কালাম নিউজ 24-কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত আবুল কালাম জানান, গ্রেপ্তারের বিষয়টি লোক মুখে শুনেছে, বিস্তারিত জানতে এম্বাসির লোকজনকে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আমরা চেষ্টা করতেছি জিনিসটা জানার জন্য, আমার লোকদেরকে আমরা চিঠিও দিয়েছি, চেষ্টা করতেছি, এখনো জানতে পারিনি। এখানে তো সব বন্ধ। এখানে কুয়েতে গত আগে 15 দিন 20 দিন ছিল কারফিউ, এখনো এখানে অফিস সবকিছু বন্ধ, শুধু খাওয়া দোকান আর ওষুধ দোকান ছাড়া অফিস আদালত সবকিছু বন্ধ, এখানে কোনো কিছু খোলা নেই। দেশের 3টি বিভাগ, 50 জেলা ও 400 উপজেলা পুরোপুরি লকডাউনের আওতায়, এমন তথ্য দেখাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। তবে জেলা প্রশাসকদের কাছে লকডাউনের বিষয়ে কোনো নির্দেশনা নেই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এসব তথ্য আগের, লকডাউন নিয়ে এখনো কাজ চলছে। সর্বশেষ লকডাউনের তথ্য দেয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটটিতে এই মুহূর্তে কোনো সংবাদই নেই। করোনা মোকাবেলায় এসব তথ্য মানুষের মধ্যে আস্থার বদলে বিভ্রান্তি তৈরি করবে, যা বাড়াবে সংকট। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। শনিবারই জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, করোনা মোকাবেলায় আবারও লকডাউনের পথে যাচ্ছে সরকার। সেক্ষেত্রে সংক্রমণ বিবেচনায় হটস্পট চিহ্নিত করে হবে কঠোর লকডাউন। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দ্রুত। জোনিংটা করার ব্যাপারে কাজ করছি, বিভিন্ন মন্ত্রণালয়ে বসে ICT মন্ত্রণালয়ের সহযোগিতায় এখান থেকে চূড়ান্ত করছি। কিন্তু করোনা সংক্রান্ত সরকারের মূল ওয়েবসাইটে চোখ বোলাতেই অবাক করা তথ্য। 7 জুনের আপডেট তথ্যই বলছে 3 বিভাগ, 50 জেলা আর 400 উপজেলা সম্পূর্ণ লকডাউন। আর ঢাকায় ইয়েলো জোনে থাকা 38 থানাকেও আংশিক লকডাউন বলছে ওয়েবসাইট। তবে এসব ব্যাপারে এখনো কিছুই জানে না স্থানীয় প্রশাসন। 3 জেলার প্রশাসক জানিয়েছেন, লকডাউনের এখনো কোনো নির্দেশনা নেই তাদের কাছে। আমরা আসলে সরকারিভাবে এখনো নতুন কোনো নির্দেশনা চিঠি এখনো পাইনি। এখনো কিন্তু লকডাউন সম্পর্কে আমরা সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পাইনি। এমন অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলছেন, ওয়েবসাইটে লকডাউনের সব তথ্য আগের। এই তথ্যটা আছে, আমি দেখেছি। এই 3টে বিভাগ আছে, আগের তথ্য। এটা আগের তথ্য, এই লেটেস্ট তথ্যটা কিন্তু এখন আসেনি। রেড, ইয়েলো, গ্রিন জোন ভাগ করা, এটা এখনো কিন্তু চলছে আমাদের কাজ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তৌফিক জোয়ারদারের মতে, এমন সংকটে সরকারের সিদ্ধান্ত মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানো জরুরি। তা না হলে তৈরি হওয়া বিভ্রান্তিতে সংকট উত্তরণ কঠিন হবে। এই যে এক এক সময় এক এক রকম কথা বলা হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু প্রপার থটটা দিচ্ছি না, আমরা আগে থেকে চিন্তা করছি না যে কোন সিদ্ধান্তটার কনসিকুয়েন্স কি হতে পারে। তো এই যে আমার যারা সিদ্ধান্তটা দিচ্ছেন, তাদের সিদ্ধান্তের মধ্যে যদি ইনকনসিস্টেন্সি থাকে, মানুষ তাহলে আস্থাটা পাবে কিভাবে? জানা গেছে, করোনা মোকাবেলায় সারা দেশকে গ্রিন, ইয়েলো এবং রেড জোনে ভাগ করে লকডাউনে যাচ্ছে সরকার। যেখানে রেড জোন পুরো লকডাউন, ইয়েলো জোন আংশিক এবং গ্রিন জোন লকডাউনের আওতামুক্ত থাকবে, যার সবটাই এখন প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষায়। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।
21 মে থেকে 4 জুন এই 15 দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা মোট মৃত্যুর অর্ধেকের বেশি। 18 মার্চ প্রথম মৃত্যুর পর ছোট ছোট লাফে এই মৃত্যুর হার বৃদ্ধিতে সংখ্যা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করেন তারা। পাশাপাশি অসচেতন হলে এই সংখ্যা যুক্তরাষ্ট্র, ফ্রান্সের মতো ব্যাপক হতে পারে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে 18 মার্চ। 6 এপ্রিল থেকে 9 মে পর্যন্ত মৃত্যু ছিল 10 জনের মধ্যে। 10 থেকে 17 মে পর্যন্ত এই মৃত্যু 11 থেকে 19-এর মধ্যে। 18 থেকে 30 মে পর্যন্ত এই মৃত্যু ছিল 20 থেকে 28-এর মধ্যে। আর 31 মে থেকে 4 জুন পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছায় প্রতিদিন 35 থেকে 40-এ। এখানেই শেষ নয়। 18 মার্চ থেকে 20 মে পর্যন্ত যে মৃত্যু ছিল 386 জনে, তার পরবর্তী 4 জুন পর্যন্ত মাত্র 15 দিনেই সেই মৃত্যু দাঁড়ায় 395 জনে। অর্থাৎ সেই 15 দিনে মৃত্যু হয়েছে মোট মৃতের অর্ধেকের বেশি। সচেতনভাবে, সক্রিয়ভাবে রোগতত্ত্ব বিশেষজ্ঞ ও কোভিড জাতীয় কমিটির সদস্যরা বলছেন, ঢিলেঢালা নজরদারি ও জনগণের স্বাস্থ্যবিধি মেনে না চলায় বেড়েছে এই মৃত্যু। যে শিথিল অবস্থা, আমাদের ঈদের মার্কেটিং করা, ঈদের সময় আমাদের যাতায়াতের যে অবস্থা এবং ঈদের সময় সামাজিক মেলামেশা, এবং এখন তো ঈদের পরে 31 মে থেকে আমাদের সবকিছু খুলে দেওয়া হলো। স্বাস্থ্যবিধিগুলো কেউ মানছে না। তৃতীয়ত মানুষের সচেতনতার অভাব। এই 3টি কারণেই আমার মনে হয় যে বিগত সময়টাতে আমাদের আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েছে। কঠোর নজরদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে আগামী 2 থেকে 3 সপ্তাহে এই মৃত্যু বাড়ার পাশাপাশি ছাড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকেও, বলছেন বিশেষজ্ঞরা। সাধারণত 3 সপ্তাহের মাথায় তাদের অবস্থার অবনতিটা হতে থাকে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আমরা সেই পরিণতিটা দেখি। সেইটা আমাদের আরো সামনে অপেক্ষা করছে। সরকারও যদি সঠিক পদক্ষেপ না নেয় তাহলে আসলে এটা বাড়ার সম্ভাবনা আছে। এছাড়াও আক্রান্ত বৃদ্ধির সাথে সাথে এর প্রভাব দেশের চিকিৎসা ক্ষেত্রেও পড়বে বলে মন্তব্য তাদের। আপনার প্রথম প্রশ্ন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের রাহু মুক্ত হয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশের প্রতিটি মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত ঐতিহাসিক 6 দফা দিবসের বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বক্তব্যে দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অসামান্য ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন তানজির মেহেদী। বাঙালির মুক্তি সনদ 6 দফা দিবসের এই আয়োজনের শুরুতেই ছিল সম্মিলিত গান, যেখানে দেশ বরেণ্য শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলান বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে পাকিস্তানের শোষণ নিপীড়নের বিরুদ্ধে বঙ্গবন্ধুর অকুতভয় লড়াই সংগ্রামের কথা। উঠে আসে বাঙালি জাতির ইতিহাসে 6 দফার তাৎপর্যের কথা। তিনি বলেন, বঙ্গবন্ধু ঘোষিত 6 দফাকে বাংলার মানুষ গ্রহণ করেছিল বাঁচার অধিকার হিসেবে। শিক্ষায়, দীক্ষায়, সংস্কৃতিতে সব দিক থেকে বাঙালিরা, অর্থাৎ আমরা এই পূর্ববঙ্গের মানুষ ছিলাম সব থেকে অগ্রগামী, অথচ সবসময় বঞ্চনার শিকার হয়েছি। সেই বঞ্চনার বিরুদ্ধেই বঙ্গবন্ধু শেখ মুজিব সংগ্রাম করেছেন, আর তারই সংগ্রামের পথ বেয়ে আমরা পেয়েছি স্বাধীনতা। কাজে আজকে এই 7 জুনে যারা সেদিন জীবন দিয়ে বাঙালির অধিকারের কথা বলে গেছে, আমি তাদের স্মরণ করছি। দেশের অগ্রযাত্রায় বাদ সাধা করোনা প্রসঙ্গটিও উঠে আসে সরকার প্রধানের বক্তব্যে। করোনা ভাইরাস নামে একটি ভাইরাস এসে আজকে সকলের জীবনযাত্রা স্থবির করে দিয়েছে। এটা শুধু বাংলাদেশ না, সকল বিশ্বব্যাপী এই সমস্যাটা। আমি আশা করি যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ স্বাস্থ্য সুরক্ষা নিয়ম মেনে চলবেন। ইনশাআল্লাহ এখান থেকে আমরা মুক্তি পাবো, বাংলাদেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলার প্রতিটি অর্জনের পেছনে আছে আত্মত্যাগের ইতিহাস। প্রতিটি অর্জন রক্তের বিনিময় আমাদেরকে পেতে হয়েছে। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। তানজির মেহেদী, নিউজ 24, ঢাকা। করোনাকালীন এই সময়ে বড় ধস নেমেছে আবাসন ও নির্মাণ সংশ্লিষ্ট 450-র বেশি পণ্য ভিত্তিক উপখাতে। স্থবির হয়ে পড়া এসব খাতের বিপুল বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তায় উদ্যোক্তারা। কর্মহীন হয়ে পড়ছে আবাসন ও সংশ্লিষ্ট খাতের অন্তত 42 লাখ কর্মজীবী। উদ্যোক্তা ও বিশ্লেষকদের মতে অর্থনীতিকে গতিশীল করতে আবাসন ও নির্মাণের সাথে জড়িত সকল খাত, উপখাতের কর্মকাণ্ড সচল করতে হবে। এছাড়া এই খাতকে চাঙ্গা করতে আসছে বাজেটে অপদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ এবং বিশেষ কর্মসূচি নেয়ার
তাগিদ উদ্যোক্তাদের। বিস্তারিত আরো জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনায় কর্মচাঞ্চল্য হারিয়েছে তিলোত্তমা ঢাকা। মহামারীর ক্ষত বুকে নিয়ে সাধারণ মানুষের জীবন ও জীবিকা এখনও অনিশ্চয়তার দোলাচলে। নেত্রকোনার সিরাজ মিয়া 3 মাস বেকার থাকার পর দুদিন আগে নির্মাণ কাজে যোগ দিয়েছেন। জানালেন করোনাকালীন এই সময়ে দুর্বিষহ কেটেছে সময়। 2-3 মাস ধরে বেকার বসে রয়েছি, কাজ কাম নাই। এখন বর্তমানে এই 2-1 দিন এই টুকটাক কাজ চলতেছে। আমরা যদি কাজ মনে করেন আমরা যদি করতে পারি, মনে করেন আমরা এটা দিয়ে আমরা চলতে পারি। মহামারী করোনার প্রভাবে জীবন ও জীবিকার লড়াইয়ে টিকে থাকতে যখন হিমশিম খেতে হচ্ছে, তখন আবাসনের মতো উচ্চমূল্য সংযোজন শিল্পের এমন ছবি বা বিজ্ঞাপন এখন দুর্লভ। আবাসিক কিংবা বাণিজ্যিক জমি ও প্লটের বেচাকেনা প্রায় পুরোপুরি থমকে আছে। ফলে মোটা অঙ্কের বিনিয়োগ আটকে আছে এই খাতে। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে আবাসন ও নির্মাণ খাতের অবদান 15%। রিহেবের হিসাবে আবাসন ও নির্মাণ শিল্পকে কেন্দ্র করে ইট, বালু, রড, সিমেন্ট, স্যানিটারি, সিরামিক সহ সংশ্লিষ্ট 2 শতাধিক শিল্প গড়ে উঠেছে। তবে অন্য এক হিসাবে দেখা যায় ইলেকট্রিক্যাল, ফার্নিচার, উড, পিভিসি পাইপ সহ পণ্যভিত্তিক সহযোগী খাত ও উপখাতের সংখ্যা এখন 458টি। স্থবির হয়ে পড়া এসব খাত ও উপখাতের 59 লাখ শ্রমিক কর্মচারীর অধিকাংশই এখন কর্মহীন। অপ্রত্যাশিত আয় বিনা কোনো প্রশ্নে এবং উইদাউট এনি পেনাল্টি আগামী 5 বছর অর্থনীতিতে ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। আমাদের রেজিস্ট্রেশন ফি এটাকে যদি এই 7% কমিয়ে নিয়ে আসা হয়, আমরা যদি এখন 5% বলছি এবং সুপারিশিত রয়েছে 7%, এটা কমিয়ে নিয়ে আসা হলে কিন্তু ফ্ল্যাট কেনা বেচা একেবারে বন্ধ, সেটার থেকে কিন্তু অনেকটা লাঘব হবে বলে আমরা মনে করি। আবাসনের পাশাপাশি নির্মাণ খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির দাবি, করোনাকালীন এই সময়ে তাদের আর্থিক ক্ষতি হয়েছে 24,000 কোটি টাকা। সব মিলে এসব খাত ও উপখাতে 2,000-এরও বেশি শিল্প প্রতিষ্ঠানে প্রায় 2 লাখ কোটি টাকার বিনিয়োগ হুমকিতে পড়েছে। এই অবস্থায় আগামী বাজেটে আমরা আশা করব আমাদের সরকার দেশীয় শিল্পের আর্থিক সক্ষমতা এবং কারিগরি দক্ষতা বিবেচনায় বিশেষ নীতি প্রণয়ন করবেন। উদ্যোক্তারা বলছেন, আবাসন খাত সচল হলেই ঘুরে দাঁড়াবে অন্যান্য সহায়ক শিল্প ও অর্থনীতি। ব্যাংকিং সিস্টেম কতটা দ্রুত এগিয়ে আসে আমাদের প্রতি, ব্যবসায়ীদের প্রতি বা কনজিউমারদের প্রতি, চুলছেরা বিজনেস করতে গিয়ে বিউরোক্রেটিক হয়ে তারা এখনো যদি 14% হারে ইন্টারেস্ট রেট চার্জ করতে থাকে, তাহলে আমি ভেরি অ্যাফ্রেড আমাদের বাউন্সিং ব্যাকটা উইল বি একটা ভেরি ডিফিকাল্ট সং টু সিং। অর্থনীতি বিশ্লেষকদের মতে, আবাসন ও নির্মাণের মতো বিশাল শিল্প স্থবির হলে মন্দা নেমে আসতে পারে গোটা দেশেই। এক্ষেত্রে আবাসন খাতের জন্য বিশেষ উদ্যোগ ও নিবন্ধন খরচ কমানোর তাগিদ দিয়েছেন এই অর্থনীতিবিদ। সরকারের দিক থেকে আমি যেটা বলবো যে বাড়ির যে রেজিস্ট্রেশন কস্টটা আছে সেটা অনেক কমিয়ে দেওয়া উচিত। যে ইকোনমিক রিকভারি প্যাকেজটা করা হয়েছে, সেই প্যাকেজটাকে যদি সাকসেসফুলি বাস্তবায়ন করে যদি অর্থনীতিকে ঘুরে দাঁড়ানো যায়, তাহলে এই শ্রমিকরা আবার কিন্তু কাজে ফিরে আসতে পারবে। রিহেবের হিসাবে বছরে 15 থেকে 17,000 ফ্ল্যাট সরবরাহ করছে সংগঠনটি। এর 1/3 কেনেন প্রবাসী ক্রেতারা। করোনা সংকটে যার বেচাকেনা নেমে এসেছে শূন্যের কোটায়। রাজধানী সহ সারা দেশেই এমন অসংখ্য ভবনের নির্মাণ কাজ এখন থমকে আছে। ফলে থমকে গেছে এ খাতের শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের রুটি রুজির উৎসও। এমনকি বিপুল অঙ্কের বিনিয়োগ অনিশ্চয়তায় উদ্যোক্তারাও রয়েছেন হুমকিতে। ফলে আসছে বাজেটে অপ্রদর্শিত অর্থ শর্তহীনভাবে এ খাতে বিনিয়োগের সুযোগ, সরকারের নীতি সহায়তা এবং আবাসন খাতকে চাঙ্গা করতে সুস্পষ্ট নির্দেশনার অপেক্ষায় রয়েছেন উদ্যোক্তারা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আসছে বাজেট নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন। করোনার ধাক্কায় বড় ছন্দপতনের বাজেট তৈরি করতে হচ্ছে সরকারকে। টানা 1 দশকেরও বেশি সময় ক্ষমতা থাকা সরকার এরই মধ্যে 11টি বাজেট তৈরি করেছেন। অভিজ্ঞতার পাল্লা ভারী হলেও আসছে বাজেট বাস্তবায়নে বড় ধাক্কা সামলাতে হবে সরকারকে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, করোনাকালীন দুর্যোগকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে আসছে বাজেট করতে হবে অভিনব ও উদ্ভাবনীমূলক। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত 48 বার পাশ হয়েছে জাতীয় বাজেট। 1972 সালে ঘোষিত প্রথম বাজেটের আকার 786 কোটি টাকা হলেও গাণিতিক হিসাবে তা বেড়েছে বহুগুণ। প্রায় 712 গুণ বেড়ে আসছে বাজেটের আকার হচ্ছে
5,68,000 কোটি টাকা। করোনাকালীন এই সময়েও অভ্যন্তরীণ সম্পদ আহরণ বা রাজস্ব আদায়ে রাখা হচ্ছে বড় উচ্চাকাঙ্ক্ষা। এনবিআর এর লক্ষ্য ধরা হচ্ছে 3,30,000 কোটি টাকা। রাষ্ট্র ক্ষমতার টানা 3 মেয়াদে এ পর্যন্ত 11টি বাজেট পাশ করেছে আওয়ামী লীগ সরকার। তবে করোনার ছোবলে এবারই প্রথম বড় ছন্দপতন। 2010, 11, 12, 13 অর্থ বছরগুলোকে আমি একটু ভিন্নভাবে মূল্যায়ন করি, কারণ সেই সময় সরকার যে সমস্ত সংস্কারধর্মী পদক্ষেপ নিয়েছে বাজেটের পাশাপাশি, সেগুলি বাংলাদেশে প্রবৃদ্ধিতে বড় ধরনের অবদান রেখেছে। দুঃখের বিষয় যে 2012-13 পরের থেকে এই সংস্কারমুখী উদ্যোগগুলো একটু স্তীমিত এবং ম্রিয়মাণ হয়ে গেছে। করোনাকালীন এই সময়ে অপ্রাতিষ্ঠানিক খাতে বিপুল সংখ্যক জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়েছে। শুধু তাই নয়, সিপিডির এক সমীক্ষা বলছে করোনাকালে উৎপাদন উল্লেখযোগ্য হারে কমেছে। বড় প্রতিষ্ঠানের 50%, মাঝারি খাতে 36% এবং ক্ষুদ্র প্রতিষ্ঠানের উৎপাদন কমেছে 33%। শিল্পকে পুনরুজ্জীবিত করতে হবে। শিল্প ইতিমধ্যে এই 2-2.5 মাসে মুখ থুবড়ে পড়েছে, ব্যবসা বাণিজ্য সমস্ত স্থবির হয়ে গেছে। এটাকে রাইট ট্র্যাকে নিয়ে আসতে হবে, তা না হলে যেটা হবে কর্মসংস্থান সংকুচিত হবে। কৌশল হবে যথাযথ বাস্তবায়ন, দ্রুত বাস্তবায়ন, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, অবকাঠামো, এগুলো তো অবশ্যই প্রাধান্য অব্যাহত থাকবে। আমাদের অর্থনীতি পুনর্জীবনের ক্ষেত্রে এই প্রাধান্যগুলো আমাদের মৌলিক চাহিদা হিসাবে বিবেচিত হবে। চলমান এই দুর্যোগকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে আসছে বাজেট, তাই বাড়তি উদ্ভাবনীমূলক করার পরামর্শ এই অর্থনীতি বিশ্লেষকের। আমরা একটি রূপান্তরমুখী পরিবর্তনের লক্ষ্যে যে সমস্ত সংস্কারগুলি আমাদের থমকে আছে, আমাদের ব্যাংকিং খাতে, পুঁজিবাজারে, কর আহরণের ক্ষেত্রে, সেই সমস্ত জায়গাগুলিতে আমরা আরো গুরুত্ব আরোপ করে একটা নতুন ধারণা, নতুন ধারার সৃষ্টি করতে পারবো, এইটি প্রত্যাশা। বাংলাদেশের সম্ভাবনাময় খাত চিহ্নিত করে বিনিয়োগ আকর্ষণে বিশেষ পদক্ষেপ না নেওয়া গেলে অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয় বলে মত সংশ্লিষ্টদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। মোবাইল ব্যাংকিং ও ডেবিট ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের 13 প্রতারককে আটক করেছে র্যাব। উদ্ধার করা হয় 14,83,000 টাকা। র্যাবের মিডিয়া উইং পরিচালক জানান, দেশের বিভিন্ন জেলায় সক্রিয় রয়েছে এসব প্রতারক চক্রের সদস্যরা। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। এভাবেই রাজধানীর বিভিন্ন এটিএম বুথ থেকে প্রতারক চক্ররা কার্ড জালিয়াতি করে থাকে, হাতিয়ে নেয় অন্যের অ্যাকাউন্টের টাকা। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে জালিয়াতি চক্রের সদস্যরা বিভিন্ন সময় আটক হলেও র্যাবের যৌথ অভিযানে রাজধানী ঢাকা ও ফরিদপুর থেকে আটক হয় মাস্টারমাইন্ডের 13 সক্রিয় সদস্য, যারা 5 ভাগে দেশ জুড়ে নিয়ন্ত্রণ করে 30 থেকে 40 সদস্য। ঢাকা এবং ফরিদপুরের ভাঙ্গা থেকে আমরা মোট 13 জনকে গ্রেফতার করতে সক্ষম হই, যাদের কাছ থেকে আমরা রক্ষিত আপনাদের সামনে 14.5 লক্ষ টাকা এবং প্রচুর মোবাইল, সিম কার্ড এবং ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হয়েছি। অভিযানে প্রতারক চক্রের কাছ থেকে উদ্ধার করা হয় 14,83,000 টাকা। রবিবার কারণ বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইং এর পরিচালক জানান, এসব চক্রের কর্মকাণ্ড ও কৌশল সম্পর্কে। এই মাস্টারমাইন্ডের আন্ডারে বিভিন্ন গ্রুপে তারা কাজ করে। এই গ্রুপগুলো আপনারা দেখতে পাচ্ছেন। থাকে একটি হান্টার টিম, একটি স্পুফিং টিম, ফেক কাস্টমার কেয়ার সার্ভিস, টাকা উত্তোলন এবং ওয়াচম্যান। এই প্রত্যেকটা গ্রুপের লোকজন তারা খুব সুন্দর সমন্বয়ের মাধ্যমে এই প্রতারণার কাজ করে থাকে। জালিয়াতি চক্রের সদস্যদের পেছনে আর কারা কারা জড়িত তাদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলেও জানান। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর মধ্যে দেশের বেশিরভাগ সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা। এই অবস্থায় হাসপাতালের পর হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসা একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। গেল এক সপ্তাহে চিকিৎসা সেবা না পেয়ে সিলেটে অন্তত 4 জন সাধারণ রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসা সেবা ভেঙে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সব শ্রেণী পেশার মানুষ। সৈয়দ রাসেলের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। অভিযোগ রয়েছে, কোভিড-19 টেস্টের রিপোর্ট সঙ্গে না থাকায় হাসপাতাল থেকে চিকিৎসা না নিয়ে রোগীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আবার জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট থাকলেও করোনা ডেডিকেটেড হাসপাতাল ছাড়া ভর্তি করা হচ্ছে না। এ অবস্থায় অ্যাম্বুলেন্সে হাসপাতালের পর হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে।
গেল শুক্রবার ভোরে ইকবাল হোসেন খোকা নামে এক ব্যবসায়ীকে তার স্বজনরা চিকিৎসা দিতে আনেন আল হারামাইন নামের এক বেসরকারি হাসপাতালে। ওই ব্যবসায়ীর শ্বাসকষ্ট থাকায় 3 হাসপাতাল ঘুরেও তাকে ভর্তি করাতে পারেননি স্বজনরা। 3 ঘন্টা 4 হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাননি ওই ব্যবসায়ী। পরে বিনা চিকিৎসায় মৃত্যু হয় তার। শুধু ইকবাল হোসেন খোকাই নয়, গেল 1 সপ্তাহে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে আরও 4 জন সাধারণ রোগীর। এ ধরনের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে সিলেটবাসী। লোকগুলো যে মারা যাচ্ছে, অ্যাটলিস্ট চিকিৎসা পেয়ে যদি মারা যায় তো এত কথা থাকতো না। চিকিৎসাহীনভাবে লোকগুলো মারা যাচ্ছে। চিকিৎসা সেবা হচ্ছে আমাদের মৌলিক অধিকার, কিন্তু আমরা সেটা থেকে বঞ্চিত হচ্ছি। এই মহামারীর সময়ে চিকিৎসকদেরকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। তবে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুর ঘটনা দুঃখজনক উল্লেখ করে সিভিল সার্জন বলছেন, এসব ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অমানবিক, একজন পেশেন্ট গিয়ে সে সরকারি হোক বেসরকারি হোক প্রতিটি হাসপাতালে চিকিৎসা পাবে, এটাই হচ্ছে তার অধিকার। সেই ক্ষেত্রে এটার জন্য আসলে অত্যন্ত আমরা সমবেত এবং এটা আসলে হওয়া একেবারে অনাকাঙ্ক্ষিত। এমন ঘটনা আর যাতে না ঘটে সে ব্যাপারে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। চিকিৎসা সবাই এখন করতে বাধ্য, যে করোনার চিকিৎসা সব হাসপাতাল, সরকারি বেসরকারি সব হাসপাতাল 50 বেডের উপরে ওরা করতে হবে। এই নির্দেশনাটা দেওয়া হয়েছে। তারপর আমরা আজকে কথা বলেছি যে আমরা একটা কমিটির করব। সাধারণ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে করোনা নমুনা পরীক্ষার চাপ বেড়েছে কয়েক গুণ। চিকিৎসকরা জানান, গেল কয়েকদিন ধরে এখানে গড়ে 1000-এর বেশি নমুনা পরীক্ষার অপেক্ষায় রয়েছে। দীর্ঘসূত্রিতার কারণে করোনা শনাক্তের আগে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন অনেকে। শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত 7 এপ্রিল থেকে করোনা নমুনা পরীক্ষা শুরু হয়। যশোর, নড়াইল ও কুষ্টিয়া থেকেও নমুনা পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হচ্ছে। এতে খুলনা ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় দীর্ঘ জট তৈরি হয়েছে। খুলনা ল্যাবে প্রতিদিন 188টি নমুনা পরীক্ষা করা সম্ভব। তবে এই ল্যাবে বর্তমানে 1000-এর বেশি নমুনা পরীক্ষার জন্য অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় দীর্ঘসূত্রিতার কারণে করোনা শনাক্তের আগেই আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সংক্রমণের আশঙ্কা করছেন অনেকেই। এই নির্ভরযোগ্য জায়গাটা খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব দিতে পেরেছে বিধায় এই প্রেশারটা বেড়েছে। কিন্তু সত্যিকার অর্থে প্রেশার যদি আমরা নেই তাহলে আমরা আরেকটা সর্বনাশের জায়গায় পড়ব, কারণ এই এখন পর্যন্ত 1000-এর বেশি স্যাম্পল কিন্তু জমে আছে। বিএমএ বলছে, পিসিআর ল্যাবে চাপের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নার থেকে করোনা নেই এই সনদ নিতেই রোগীদের অপেক্ষা করতে হয় 3-4 দিন। এই সময়ের মধ্যে সঠিক চিকিৎসা না পেয়ে মুমূর্ষ রোগীরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। টেস্ট করতে যে সিরিয়াল, সেই সিরিয়ালে আসতে 3-4 দিন সময় লাগে। বাই দিস টাইম সে ওখান থেকে আবার নতুন করে সংক্রমিত হওয়ার একটি সমূহ সম্ভাবনা দেখা যায়। সিভিল সার্জন বলছেন, এই পরিস্থিতি মোকাবেলায় বিভাগীয় পর্যায়ে সমন্বয় সভায় যশোর ও কুষ্টিয়ার নমুনা পরীক্ষা এখন থেকে তাদের নিজস্ব ল্যাবে করার কথা বলা হয়েছে। যশোর ল্যাবটা অলরেডি একটা থেকে খোলা হয়েছে, কুষ্টিয়া ল্যাব চালু হয়েছে। সুতরাং গতকাল আমরা আবার 5টা স্যাম্পল আমরা পাঠিয়ে দিচ্ছি যশোর ল্যাব। এখন এই মুহূর্তে আমাদের লোডটা আস্তে আস্তে কমে যাচ্ছে। দ্রুত করোনা শনাক্ত করতে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বর্ষা মৌসুম শুরুর আগেই রংপুরে তিস্তা নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে 3 শতাধিক পরিবারের বসতভিটা, কয়েকশো বিঘা ফসলি জমি সহ বহু স্থাপনা। ভিটে মাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নদী তীরবর্তী মানুষ। তবে ভাঙন রোধে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেজাল্ট করিম মানিকের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। তিস্তায় পানি বাড়ার সাথে সাথেই শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। গেল কয়েকদিনের ভাঙনে রংপুরের গঙ্গাচড়ার কোলাকন্দ ও আলমবিদির ইউনিয়নের বাড়িঘর, আবাদি জমি সহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। নদী ভাঙনে ভিটে মাটি সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভাঙন কবলিতরা। তিস্তা নদী পানি বাড়ার কারণে আমাদের এখানে মোট 7টা বাড়ি ভাঙছে, আরো 6-7টা বাড়ি ভাঙার উপক্রম হয়েছে। এই বানের পানিতে নদী ভাঙিয়ে একেবারে রাস্তা ভেঙে বাদামের ভুঁই অর্ধেক নামিয়ে গেছে। 100 থেকে 110টি ঘর বাড়ির মতো নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
2-4 দিনের মধ্যে টিআর প্রকল্পের মাধ্যমে আমাদের বালাপাড়া ইউনিয়ন এই তিস্তার পারে আমার যে ইউনিয়ন 3টি মৌজা রক্ষার জন্য আমাদের বালাপাড়া ইউনিয়নের টিআর প্রকল্প হইতে আমি হয়তো আগামী পরশু দিন থেকে কার্যক্রম শুরু করব। ভাঙন রোধে এরই মধ্যে নানান উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। ঢাকা থেকে টেকনিক্যাল টিম অলরেডি চলে আসছে, মাঠ পর্যায়ে ভিজিট করে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেব যাতে আমরা ভাঙন প্রতিরোধ করতে পারি। বর্ষা মৌসুম শুরুর আগেই তিস্তার ভাঙন রোধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার নেতিবাচক প্রভাব পড়েছে চট্টগ্রামের শুটকি উৎপাদনে। দেশ উৎপাদিত শুটকির সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম হওয়ায় আমদানি নির্ভর হয়ে পড়ছে এই ব্যবসা। বর্তমানে বাজার দখল করেছে ভারত, মিয়ানমার ও মধ্যপ্রাচ্যের শুটকি। তবে শুটকির দাম বেড়ে যাওয়ায় হতাশ সাধারণ ক্রেতারা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের তীর ছাড়াও চট্টগ্রামের কর্ণফুলী সহ বিভিন্ন নদীর তীরে গড়ে উঠেছে শুটকি পল্লী। এখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে শুটকি শুকানোর মহা উৎসব। তবে গেল 2 মাসের বেশি সময় ধরে করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব পড়েছে শুটকি শিল্পেও। ব্যবসায়ীরা বলছেন, একদিকে করোনা, অন্যদিকে সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় মাছের অভাবে শুটকি উৎপাদন ব্যাহত হচ্ছে। এখন তো করোনার বলিতে এখন সরকারিভাবে এখন মাছের পাওয়া যায় খুব কম। আগে হয়তো যে 100% হয়তো 80% হয়তো কমে গেছে, 20% এরকম আছে আর কি। আড়তদাররা বলছেন, দেশে উৎপাদিত শুটকির সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম হওয়ায় আমদানি নির্ভর হয়ে পড়ছে এই ব্যবসা। বর্তমানে মিয়ানমার, ভারত ও পাকিস্তান থেকে শুটকি আমদানি করা হচ্ছে। চট্টগ্রামে কক্সবাজারে উৎপাদিত শুটকিতে মনে করেন বাংলাদেশে খাবার হচ্ছে না, সে কারণে ইন্ডিয়া থেকে মনে করেন বার্মা থেকে ওই গ্যাপটা পূরণ করার জন্য আমাদের এখানে ওই মালগুলো আনতে হচ্ছে আর কি। করোনার বয়স বাংলাদেশের শুটকি উৎপাদন বন্ধ হয়ে গেছে, সেজন্য মিয়ানমার থেকে ওই ভারত থেকে মাল আনতে হয়। বর্তমান করোনা পরিস্থিতিতেও শুটকির দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতারা। বর্তমান যুগে এখন বর্তমানে শুটকির দামটা অনেক বেশি, বেশিরভাগ ইসুনির দামে বাড়তি। দেশে চাহিদার মাত্র 30% শুটকি উৎপাদন হয়। প্রায় 35% আসে মিয়ানমার থেকে, 30% আসে ভারত থেকে, অবশিষ্ট 5% আসে পাকিস্তান, ওমান ও দুবাই থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আরেকটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র জুড়ে বাড়তে থাকা ক্ষোভের মুখে শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে অন্যতম বড় জনসমাবেশ আয়োজিত হয়েছে। বর্ণবাদ ও পুলিশি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে প্রায় 10,000-এর বেশি আন্দোলনকারী এই সমাবেশে যোগ দিয়েছে। এছাড়া গেল বৃহস্পতিবার নিউ ইয়র্কে বিক্ষোভ চলাকালীন এক বয়োজ্যেষ্ঠকে নিপীড়নের অভিযোগে 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে তার সহকর্মীরা প্রতিবাদ জানায়। বিস্তারিত নাহিদ জিহানের ডেস্ক রিপোর্টে। টানা 12 দিন ধরে চলা মার্কিন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে চলাকালীন আন্দোলনে ওয়াশিংটনে এ যাবৎকালের সর্ববৃহৎ র্যালি অনুষ্ঠিত হলো। তবে হোয়াইট হাউসের অভিমুখে থাকা এই র্যালি থেকে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গেল 25শে মে মিনিপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের হেফাজতে 46 বছর বয়সী আমেরিকান কৃষ্ণাঙ্গের মৃত্যুতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন। জর্জ ফ্লয়েডের হত্যার সঙ্গে জড়িত 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের করা হয়েছে। এ বিষয়ে শনিবার ফ্লয়েডের নর্থ ক্যারোলাইনার নিজ বাসভূমিতে নিফোর্ড চার্চে তার পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা বর্ণবাদ ও পুলিশি নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়ে এক শোক সভায় মিলিত হন। আগামী মঙ্গলবার হিউস্টনে ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। অন্যদিকে এই আন্দোলন চলাকালীন নিউ ইয়র্কের রাস্তায় 2 বাফেলো পুলিশ অফিসার এক বয়োজ্যেষ্ঠ বিক্ষোভকারীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। এমনকি তাকে কোনো পুলিশ কর্মকর্তা সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এই ভিডিও প্রচার হবার পর ব্যাপক সমালোচনার জেরে ওই 2 পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শনিবার মামলা চলাকালীন 2 সহকর্মীর সমর্থনে প্রায় শতাধিক পুলিশ কর্মকর্তা কোর্ট হাউসের সামনে জড়ো হয়।
মার্টিন গুজিনো নামের ওই আক্রান্ত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে মার্কিন বর্ণবাদ বিরোধী এই বিক্ষোভে সমর্থন জানিয়ে ইউরোপ সহ বিভিন্ন দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। ব্রিটেনের লন্ডনে এ উপলক্ষে শনিবার বিশাল এক র্যালির আয়োজন করা হয়। কয়েক হাজার মানুষ এই র্যালি ও সমাবেশে যোগ দেয়। নাহিদ জিহান, নিউজ 24। করোনা ভাইরাসের জন্মভূমি চীনে ভাইরাস নিরাময়ের জন্য ভ্যাকসিন আবিষ্কারের পথে অনেকটাই এগিয়ে বলে দাবি করছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। এরই মধ্যে তারা মানুষের মাঝে সফল পরীক্ষা শেষে ভ্যাকসিন বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে বলে দাবি করছে। আর সেক্ষেত্রে এই ভ্যাকসিনটি হবে বৈশ্বিকভাবে জনগণের পণ্য। রোববার এমন ঘোষণা দেন চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। রোববার মন্ত্রিসভার এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রেসিডেন্ট শি জিনপিং আন্তর্জাতিক ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। কোভিড-19 নিরাময়ের জন্য চীন ভ্যাকসিন তৈরিতে অনেকটাই এগিয়ে গেছে। এরই মধ্যে মানুষের উপর ভ্যাকসিনের পরীক্ষায় সফলও হয়েছে বলে দাবি তাদের। এই অবস্থায় চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই বাজারে চীনের উৎপাদিত ভ্যাকসিন আসতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে। এমনকি এই ভ্যাকসিনটি হবে গ্লোবাল পাবলিক প্রোডাক্ট বা বৈশ্বিকভাবে জনগণের পণ্য, এমন ঘোষণা দিয়েছে চীনা প্রশাসন। রোববার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওয়াং ঝিয়াং। চীনা ভ্যাকসিনটি যদি পুরোপুরি পরীক্ষামূলক এবং ক্লিনিক্যাল কাজগুলি সম্পন্ন করে তবে প্রয়োগ করা যেতে পারে এবং আগামী ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মেলনে মানবজাতির জন্য বিশ্বব্যাপী পণ্য হিসেবে সরবরাহের জন্য আমাদের প্রেসিডেন্ট শি জিনপিং প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও চীন জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা বাড়ানোর জন্য দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাটিকে আরও জোরদার করার কর্মসূচি হাতে নিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান কর্মকর্তারা। একই সঙ্গে বিশ্বের অনেক দেশের সঙ্গে সংকুচিত হয়ে আসার সম্পর্ক এই করোনা মহামারীকালে অনেকাংশে উন্নতি ঘটেছে বলে দাবি করেছেন তারা। নাহিদ জিহান, নিউজ 24। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা তার আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। শনিবার পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা 2,47,000 ছাড়িয়ে গেছে। মারা গেছে 6,946 জন। এর মধ্যে দিয়ে ইতালিকে টপকে সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশের তালিকায় 6 নম্বরে উঠেছে ভারত। নাহিদ জিহানের আরেকটি ডেস্ক রিপোর্ট। গেল 1 মে থেকে অন্য রাজ্যের শ্রমিকদের নিয়ে ট্রেন চলাচলের অনুমতি দেওয়ার পর থেকেই হু হু করে বেড়ে চলেছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে 19টি রাজ্যে আক্রান্তের সংখ্যা 1000-এর বেশি। 1 মে এই সংখ্যাটি ছিল মাত্র 9টি রাজ্যে। দেশটিতে গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 297 জন। বর্তমানে মহারাষ্ট্র, দিল্লি ও গুজরাটে আক্রান্তের সংখ্যা 10,000-এর বেশি। রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে আক্রান্তের সংখ্যা 9,000। পশ্চিমবঙ্গেও নতুন করে 427 জন আক্রান্ত হয়েছেন, যা একদিনের সর্বোচ্চ। রাজ্যটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত 7,300 ছাড়িয়ে গেছে। ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও 1,19,200 ছাড়িয়েছে। গত কয়েকদিন ধরে প্রতিদিনই 8,000-এর বেশি মানুষ নতুন করে শনাক্ত হচ্ছেন। এই অবস্থায় ভারতের বিভিন্ন অঞ্চলের লকডাউন শিথিলতায় সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। নাহিদ জিহান, নিউজ 24। নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। করোনা টেস্ট করে সবাইকে অংশ নিতে হবে চলচ্চিত্রের শুটিংয়ে, মানতে হবে স্বাস্থ্যবিধিও। কেউ যদি শুটিং করতে এসে করোনায় আক্রান্ত হয় তাহলে প্রযোজক এবং পরিচালককে সে দায় নিতে হবে। এমন সিদ্ধান্তে 5 জুন থেকে শুরু হয়েছে চলচ্চিত্রের শুটিং। কিন্তু শুটিং শুরু হলেও এখনও হল খোলার কোনো সিদ্ধান্ত নেয়নি প্রদর্শক সমিতি। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। সরকারি ঘোষণার পর গত 19 মার্চ থেকে বন্ধ ছিল সব ধরনের শুটিং। চলচ্চিত্রের আতুরঘর বিএফডিসির পাশাপাশি বন্ধ ছিল এডিটিং ও ডাবিংয়ের কাজও। দীর্ঘ 2.5 মাসের বিরতির পর শুরু হয়েছে শুটিং। তবে সংশ্লিষ্টদের করোনা টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্রের সংগঠনগুলো। চলচ্চিত্র সেহেতু মারপিট এবং নাচ গান এবং হিরো হিরোইনের রোমান্টিক দৃশ্য থাকবে, সেখানে সামাজিক দূরত্বের বিষয়টি আছে। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে ইউনিটটি একটু ছোট করে সেখানে সকলকেই করোনা টেস্ট করে শুটিং এবং স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য। শুটিংয়ে অংশ নিয়ে যদি কেউ করোনা আক্রান্ত হয় তবে তার দায় নিতে হবে প্রযোজক এবং পরিচালককে। শিল্পীরাও চান শুটিং স্পটে সর্বোচ্চ সতর্কতা।
সেফটি মেজার্সগুলো ইনশিওর করে কাজ করব, কারণ করোনার ভ্যাকসিন এখনো বাজারে আসেনি। সো আমাদেরকে সেফটি মেজার্সগুলো ইনশিওর করে কাজে নামতে হবে। তবে শুটিং শুরু হলেও কবে খুলবে সিনেমা হল তার কোনো নিশ্চয়তা নেই। করোনা সংকটে তাই বিপাকে হল মালিকরা। আমাদের তো ক্ষতি অনেক হয়ে গেছে, এখন আসলে কিন্তু আমাদের সিনেমার একটা ব্যবসা মন্দা যাচ্ছিল, খুব খারাপ যাচ্ছিল গত 3-4 বছর থেকে। ফর ওয়ান্ট অফ মুভি, আপনার ছবি, আমাদের ভালো ভালো ছবি আসছে না হলে, শুধু ঈদের সময় ভালো ছবি আসে, নাহলে এমনি ডিউরিং দ্য ইয়ার আমরা খুব কম ছবি পাচ্ছি। তো এখন আমরা হল খুলবো কি খুলবো না, এটা সব ব্যক্তিগত ব্যাপার, গভর্নমেন্টের দিক থেকে এখনো কোনো আদেশ আসেনি। এমন বাস্তবতায় জীবাণুনাশক বুথ বসানোর পাশাপাশি 6 ফিট দূরত্ব বজায় রেখে হল খোলার দাবিও করেছেন অনেকে। তারা বলছেন দিনের পর দিন হল বন্ধ থাকলে হয়তো একদিন চলচ্চিত্র শিল্প ধ্বংস হয়ে যাবে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। করোনায় ঘরবন্দি চিত্র তারকাদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন দেবাশিস বিশ্বাস, নাম আলো আসবেই। সিরিয়াস কমেডির মাধ্যমে এই স্বল্পদৈর্ঘ্যে করোনাকালীন নানা বিষয় তুলে ধরার পাশাপাশি রাখা হয়েছে সচেতনতামূলক বার্তাও। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। করোনা ভাইরাস ঘরবন্দি করেছে বিশ্ববাসীকে, বাদ যায়নি তারকারাও। তবে ঘরবন্দি থাকলেও শুরু থেকে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে দিচ্ছেন সচেতনতার বার্তা। আমরা ঘরে বসে থেকে এটার একমাত্র যুদ্ধটা করতে পারবো। হাজার হলেও আমি তো অপবিশ্বাস। তারকাদের ঘরবন্দি এই সময়কে কাজে লাগিয়ে এবার স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা দেবাশিস বিশ্বাস। ঘরে বসেই তারকারা অভিনয় করেছেন আলো আসবেই নামে এই স্বল্পদৈর্ঘ্যে। আমার ভাগ্য খুবই ভালো। করোনাকালীন অভিজ্ঞতার পাশাপাশি সচেতনতার বার্তা নিয়ে তৈরি এই স্বল্পদৈর্ঘ্য সিনেমায় প্রথমবারের মতো একসাথে অভিনয় করেছেন 17 জন তারকা। সবাই মিলে আমরা চেষ্টা করেছি করোনাকে নিয়ে এবং করোনার বিষয়বস্তুকে এবং করোনা সম্পর্কে সাবধানতা বা সচেতনতামূলক একটি আয়োজনে সবাইকে রাখতে। ব্যবসায়িক উদ্দেশ্য নয়, বরং দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করেছেন শিল্পীরা। নেননি কোনো পারিশ্রমিকও। তাদের বিশ্বাস সব আধার কেটে একদিন আলো আসবেই। আমরা চেষ্টা করেছি একটি সম্পূর্ণ চলচ্চিত্রের আবহ রাখতে এবং আশা করি আপনারা যারা দেখেছেন তারা নিরাশ হননি, আর যারা দেখেননি তারা দেখলে নিরাশ হবেন না। আমরা বিশ্বাস করি অমানিসার অন্ধকার কাটিয়ে একদিন আলো আসবে। শাহজাহান সৌরভের গল্প অবলম্বনে এই চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা নিজেই। সঙ্গীতায়োজন করেছেন প্রীতম। আবহ সঙ্গীতে কাজ করেছেন ইমন সাহা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। লক্ষ্মীপুরের এমপি কাজী পাপুল কুয়েতে গ্রেফতার, মানব পাচার ও মানি লন্ডারিং এর অভিযোগ। লাল, হলুদ ও সবুজ জোন করে লকডাউনের প্রস্তুতি, শুরুতেই বিভ্রান্তি, কোনো নির্দেশনা পায়নি জেলা প্রশাসন। করোনায় দেশে মোট মৃত্যুর অর্ধেকেরই বেশি, শেষ 15 দিনে আগামী 3 সপ্তাহে আরো বৃদ্ধির আশঙ্কা। করোনার ধাক্কা আসছে বড় ছন্দপতনের বাজেট, বাস্তবায়নেই থাকবে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। করোনায় বড় বিপর্যয় আবাসন খাতে, 458 উপখাতে ধস, বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার তাগিদ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে 10,000 মানুষের বর্ণবাদ বিরোধী সমাবেশ, প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে কড়া নিরাপত্তা। এবং সীমিত আকারে শুরু হচ্ছে চলচ্চিত্রের শুটিং, সকলকেই করতে হবে করোনা টেস্ট, আক্রান্ত হলে দায় নিতে হবে পরিচালককে।